স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানের সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। বরাবরের মতো দুটো বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের প্রথম অংশে থাকছে টিএলসি চালকদের জীবনযাপন কেমন হওয়া উচিত এবং অনুষ্ঠানের দ্বিতীয় অংশে থাকছে কারেকশন অফিসার পদে চাকরি কেন আকর্ষণীয়। দর্শক আপনারাও কিন্তু চাইলে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, চাইলে টেলিফোন করতে পারেন, চাইলে আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন, লাইভ স্ট্রিমিং হচ্ছে। যে কোনো মতামত জানাতে পারেন। আমাদের আলোচনার আজকের যে বিষয় সেই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্ন করতে পারেন। আমার সাথে স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। আমরা আলোচনায় চলে যেতে চাই, টিএলসি চালকদের জীবনযাপন কেমন হওয়া উচিত। আলোচনার জন্য আমার সাথে স্টুডিওতে যুক্ত আছেন J1 ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রশিদ। মোহাম্মদ আব্দুর রশিদ, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। টিএলসি চালকদের জীবন কেমন হওয়া উচিত, এইটি আজকের আমাদের আলোচনার শিরোনাম। আমি এই প্রশ্ন দিয়ে শুরু করব যে আমরা যদি একটা আদর্শ লাইফস্টাইল ধরি একজন টিএলসি চালকের, সেটি আসলে কিরকম হওয়া উচিত, একটা রূপরেখা নিশ্চয়ই আপনি দিবেন। ধন্যবাদ অপলা। আসলে কার জীবন কতটুকু আদর্শ হওয়া উচিত ডিপেন্ড করে সে কোন কন্ডিশন এন্ড কোন সার্কামস্টেন্সে সে জব করছে, জীবনযাপন করছে তার উপরে। তো টিএলসি ক্যাব ড্রাইভার, যেহেতু আমি ক্যাব ড্রাইভার ছিলাম, সুতরাং আমি বলতে পারি যে 6 বছর আমার যে অভিজ্ঞতা ছিল এই ইন্ডাস্ট্রিতে থাকার, টিএলসি চালকদের জীবনযাপন খুব আসলে হেলদি না, অ্যাভারেজ লাইফ হেলদি না। ইট ইজ বিকজ এটা লং টাইম জব করতে হয়। অন্য জবের মতো এটা সপ্তাহে 40 ঘন্টা না, এটা আসলে প্রতিদিন 12 ঘন্টা, কখনো কখনো 13-14 ঘন্টা হয়। সপ্তাহের শেষে এটা 70-75-80 ঘন্টা। এবং এই 80 ঘন্টা কাজ করতে গেলে মানুষ যেটা থেকে বঞ্চিত হয়, সোশ্যাল লাইফ থেকে বঞ্চিত হয়, পার্সোনাল লাইফ থেকে বঞ্চিত হয়, ফ্যামিলি লাইফ থেকে বঞ্চিত হয়। মানুষ সময় পায় না জিমে যাওয়ার, অ্যান্ড এটার হেলথের উপরে আফেক্ট করে। এবং এটা তার সার্বিক জীবনের যে একটা স্ট্যামিনা, একটা এনার্জি আছে, একটা মানুষকে জীবনে চলতে ফিরতে যে তার এনার্জি দরকার, সেই এনার্জির উপরে কমপ্লিটলি এটা এফেক্ট করে। যার ফলে আপনি খেয়াল করবেন একটা ড্রাইভার যে 15-20 বছর ধরে সে ড্রাইভ করছে, সে যদি তার হেলথ সম্পর্কে সচেতন না থাকে, ফুড সম্পর্কে সচেতন না থাকে, অন্যান্য সমাজে যদি সোশ্যালাইজ যদি হতে সে না চায়, তাহলে দেখবেন কিন্তু তার একটা ব্রোক কাইন্ড অফ লাইফ তৈরি হয়। যেমন তার হয়তো ডায়াবেটিক্স হয়েছে, হয়তো তার ব্যাক পেইন কিংবা তার কোমরে ব্যথা, অথবা হয়তো সে একটা অন্যান্য কোনো না কোনো ফিজিক্যাল এলিমেন্টস এর মধ্যে ভুগতেছে। এটা খুবই কমন। ইট ইজ বিকজ দে ডু নট ওয়ান্ট টু টেক কেয়ার অফ দেয়ার বডি, মাইন্ড অ্যান্ড সোল। জি, সেক্ষেত্রে জানবো যে কাজ এবং হচ্ছে যে ব্যক্তিগত জীবন, এই দুটোর ভারসাম্য আসলে কিভাবে করা সম্ভব? অবশ্যই আপনাকে যেটা বলা উচিত, যেটা বলা দরকার, যে সেটা হচ্ছে একটা ব্যালেন্স লাইফ। ব্যালেন্স লাইফ কি ধরনের ব্যালেন্স লাইফ আপনি লিড করতে চান, এগেইন এটা ডিপেন্ড করে আপনি কিভাবে আপনার জীবনকে দেখেন। একজন টিএলসি ক্যাব ড্রাইভারের একটা ব্যালেন্স লাইফ হওয়া উচিত এমন যে সে প্রতিদিন একটা লিমিটেড আওয়ার কাজ করবে, এবং এটা যদি সপ্তাহে 40 ঘন্টা না হয় 50 ঘন্টা হয়, দ্যাটস ফাইন। সেখানে তাকে সোশ্যালাইজ হওয়া উচিত, তার পরিবারকে সময় দেওয়া উচিত, সন্তানদের সময় দেওয়া উচিত, ভ্যাকেশনে যাওয়া উচিত, এবং সোশ্যাল প্রোগ্রামে যাওয়া উচিত, এবং অন্যান্য আরো অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে ইনভলভ করা উচিত। এবং একদিকে টাকা আমাদের দরকার, টাকার জন্যই আমরা দেশ ছেড়ে আমেরিকাতে আসি, আমরা এখানে ক্যাব চালাচ্ছি। বাট মানি শুডন্ট বি দ্য সোর্স অফ অল হ্যাপিনেস ইন ইয়োর লাইফ। ইফ ইউ ওয়ান্ট টু মেক এ লাইফ অফ সাকসেস or a life with peace and secure, then you have to do many things. একটা রিক্সা চালকও কিন্তু তার জীবনে সুখী হতে পারে, আবার একজনের ঘরে $1 বিলিয়ন আছে, সেও কিন্তু সুখী নাও হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে আপনি যেই পেরিফেরিতে আছেন, যে ওয়ার্ল্ডে আছেন, সেই জায়গাতে আপনি আপনার ব্যালেন্স লাইফ লিড করছেন কিনা। ব্যালেন্স লাইফ লিড করতে গেলে আপনাকে পরিবারকে সময় দিতে হবে, সমাজকে সময় দিতে হবে, বন্ধুদেরকে সময় দিতে হবে, আত্মীয় স্বজনকে সময় দিতে হবে, আপনাকে অর্থ ইনকাম করতে হবে, আপনাকে জিমে যেতে হবে, আপনার স্পিরিচুয়াল আপনার এক্সারসাইজ থাকবে, মেন্টাল এক্সারসাইজ থাকবে, আপনার ফিজিক্যাল এক্সারসাইজ থাকবে। এগুলো যদি আপনি না করেন তাহলে এমন হবে কি আপনি মানে একদিকে শুধু অগ্রসর হচ্ছেন পিরামিডের মতো, কিন্তু অন্য দিকগুলো আপনার আনটাচ থেকে যাচ্ছে, যার ফলে একটা সময় গিয়ে আপনি মনে হতে পারে লাইফটা ইমব্যালেন্স। এবং আমি আপনাকে বলি, আমার তো একটা ল ফার্মে কাজ করার অভিজ্ঞতা আছে। টিএলসি ক্যাব ড্রাইভারদের আমি দেখেছি যে তাদের মেন্টাল অনেক প্রেসারে থাকতে হয়, পারিবারিক অনেক কলহের মধ্যে তারা থাকে, এবং এটা খুবই কমন হয়ে গেছে এখন নিউ ইয়র্ক সিটিতে। ইট ইজ জাস্ট বিকজ দে অলওয়েজ রানিং ফর এ জব, ফর মানি, অ্যান্ড দে আর নট গিভিং এনাফ টাইম টু দ্য আদার সেক্টর দে নিড টু ডু। যার ফলে অনেক উত্থান পতন, ভাঙা গড়াও কিন্তু সমাজের মধ্যে চলছে। এই জন্য একটা ব্যালেন্স লাইফ মেনটেন করা খুবই জরুরি, যে ক্ষেত্রে আপনি থাকেন না কেন। আদারওয়াইজ
এটা আপনাকে এক কিছু দেবে, কিন্তু অনেক অনেক কিছু আপনার কাছ থেকে নিয়ে যাবে। হয়তো আপনার স্বাস্থ্য আপনার কাছ থেকে নিয়ে যাবে, হয়তো আপনার পরিবার আপনার কাছ থেকে নিয়ে যাবে, হয়তো আপনি মানুষের ভালোবাসা হারাবেন, সম্মান হারাবেন, রিকগনাইজ যে মানুষের একটা জিনিস, সেই জিনিসটা হয়তো হারাবেন, অনেক কিছু হারানোর সম্ভাবনা আছে। জি, আপনি এই যে ব্যালেন্স করার কথা বলছেন, কিংবা কর্মক্ষমতা যদি আমরা কমিয়ে আনার কথা বলি, যে অল্প সময় কাজ করে বাকি সময়টা আসলে ব্যক্তিগত জীবনে দেয়া কিংবা পারিবারিক জীবনে দেয়া, যদি একটা কাজের সময়সীমা আমরা নির্ধারণ করে দিই 8 থেকে 9 ঘন্টা সর্বোচ্চ, এই পরিমাণ কাজ যদি একজন করেন, সেই ক্ষেত্রে কি আসলে তিনি যে পরিমাণ আয় করবেন সেটি দিয়ে কি আসলে তার লাইফস্টাইল চালানো সম্ভব কিনা? অবভিয়াসলি চালানো সম্ভব। আমি মনে করি যে একজন দেখেন ক্যাব ড্রাইভার প্রতিদিন যদি ঘরে 10 থেকে 11 ঘন্টা গাড়ি চালায়, সে কিন্তু প্রতিদিন সবকিছু বাদ দিয়েও $250 থেকে $300 নিজের জন্য মেক করতে পারে। দ্যাট মিনস একটা ক্যাব ড্রাইভার মাসে $5,000 থেকে $6,000 ইজিলি আর্ন করতে পারে। এখন একটা পরিবার চালানোর জন্য আমাদের এখানে আসলে লেটস সে একটা 2 বেডরুমের বাসা যদি আপনি নেন আমাদের এই কুইন্সের মধ্যে, এটা হতে পারে আপনার $2,000 থেকে $2,200 পর্যন্ত, প্লাস এর সাথে গ্রসারি $500-700 এবং আদার মেইনটেন্যান্স সবকিছু মিলে ধরেন আপনার $4,000 মতো খরচ হতে পারে সর্বোচ্চ। যদি দুটো বাচ্চাও থাকে, 4 জনের যদি একটা ফ্যামিলি হয়, স্টিল ইউ ক্যান সেভ লাইক $1,500 or $2,000 একটু ভালো কাজ করলে আপনি সেভ করতে পারেন। সো সুতরাং এই উদ্বৃত্ত কিছু টাকা আছে। আমি অপলা আপনাকে বলি, একটা ব্যালেন্স লাইফ লিড করার জন্য আসলে কত টাকা দরকার হয়? এই দেশে তো কাপড় এত দামি না। একটা কোট কিনতে গেলে বাংলাদেশে আপনার ধরেন যে 10-12 হাজার টাকা দিতে হয়, এখানে আপনি $50-60 একটা কোট কিনতে পারেন। একটা $100 খরচ করলে আপনি চমৎকার ড্রেস আপ করতে পারেন নিজেকে। দোকানে আপনি $10 থেকে $12 বা সর্বোচ্চ $15 খরচ করলে একটা ভালো লাঞ্চ করতে পারেন, একটা ভালো ডিনার করতে পারেন, তাই না? আপনি যদি জিমে যান, এই যে প্ল্যানেট ফিটনেস জিমগুলো আছে না, এগুলো মাসে অনলি $11 চার্জ করে, 24 ঘন্টা খোলা থাকে এবং সব জায়গাতে আছে। আপনি প্রতিদিন আপনার একটা আধা ঘন্টা সময় বের করে আপনি সেখানে গিয়ে জিম করতে পারেন। এখানে সব জায়গাতে পার্ক আছে, মাঠ আছে, আপনি মাঠে গিয়ে জগিং করতে পারেন। শুধু একটা মানুষ যদি চায়, লুক এলন মাস্ক এত বিজি একটা মানুষ, তারপরে কিন্তু তার ফিজিক্যাল লাইফ, সোশ্যাল লাইফ সে কিন্তু মেনটেন করে। বিল গেটস এত বড় একটা মানুষ, তারপরে কিন্তু তার হেলথ দেখেন। ইভেন কি আমেরিকার প্রেসিডেন্ট, সে যে এত বিজি থাকে সারা দুনিয়া নিয়ে, তারপর কিন্তু সে ফিটনেস মেনটেন করে, সে কিন্তু প্রতিদিন এক্সারসাইজ করে, এনি সর্ট অফ এক্সারসাইজ। সো প্রত্যেককে ব্যালেন্স লাইফ লিড করতে হবে, আপনি যে জায়গাতেই থাকেন না কেন, এটা সময় বের করে নিয়ে আসতে হবে। ইউর বডি ইজ এ মেশিন। একটা গাড়ি চালালেও আপনাকে গাড়ির মেনটেন্যান্স কিন্তু কস্ট থাকে বা মেনটেন্যান্স ক্যারি করতে হয়, যেমন অয়েল চেঞ্জ করতে হয়, কখনো টায়ার চেঞ্জ করতে হয়, কখনো এটা চেঞ্জ করতে হয়, ওটা চেঞ্জ করতে হয়। What is your body? Your body is also a machine. It's running all the time, right? You need to take care of your body. Sometimes you need to give time to your body. আপনি যদি দিনে অ্যাটলিস্ট 30 মিনিটও সময় যদি আপনি আপনার শরীর, মন এবং সোশ্যাল প্রোগ্রামে যদি দিতে না পারেন প্রতিদিন, তাহলে আপনি কি লাইফ লিড করছেন? আপনার লাইফটা একটা সময় গিয়ে জাঙ্কি হয়ে যেতে পারে। জি, আপনি বেশ কয়েক বছর ধরে এই সেক্টরে কাজ করছেন। আমি একটু আপনার কাছে অভিজ্ঞতা শুনবো যে টিএলসি লাইসেন্স পাওয়ার আগে এবং পরে একটা মানুষের লাইফস্টাইল, অর্থাৎ একটা মানুষের জীবনে আসলে কি ধরনের পরিবর্তন আসে? বল, আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বলি যে যখন লোক আমরা কিন্তু ইন্ডাস্ট্রিতে আসি উইথ আ লট অফ এনথুসিয়াজম এন্ড এক্সাইটমেন্ট, যে স্বাধীন পেশা, আমার কোনো বস নাই, ম্যানেজার নাই, আমি আমার মতো কাজ করব, এবং এখানে কিন্তু কাঁচা টাকা ইনকাম করার সুযোগ আছে, মোর প্যাসেঞ্জার মোর মানি। এই এক্সাইটমেন্ট আমরা নিয়ে আসি, এখানে কিন্তু ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ হয় এবং তারাই এখানে বেশি আসে। বাট আফটার ড্রাইভিং 2-3 ইয়ার্স তখন কিন্তু আমাদের কাছে একঘেয়েমি মনে হয়। আপনি পৃথিবীর যে কোনো জবই করেন না কেন, 3 থেকে 4 সর্বোচ্চ 5 বছরের পর কিন্তু যে কোনো জবই আপনার একটা একঘেয়েমি আসবে। এই জন্য ধরেন যে আমেরিকাতে একটা প্রেসিডেন্টও 4 বছরের পরপর তাকে লিমিট করে দেওয়া হয়েছে, একজন সিনেটরও 4 বছর পরপর তার লিমিট করে দেওয়া হয়েছে। তো আমরা সব সেক্টরে, এটা কিন্তু হিউম্যান সাইকোলজি, যে আপনি একটা সেক্টরে থাকলে ওখানে 3 থেকে 5 বছরের মধ্যে আপনি বোর ফিল করবেন। এই এক্সাইটমেন্টটা যে আমরা নিয়ে আসি, এরপর 3 থেকে 5 বছরের মধ্যে এক্সাইটমেন্টটা থাকে না, তখন মনে হয় যে ইজ দিস এ লাইফ, ইজ দিস লাইফ অফ ওয়ার্দি। তখন আমরা খুঁজি কি হোয়াট উই ক্যান ডু সামথিং এলস। এই জন্য কেউ আইটি করে ওদিকে চলে যায়, কেউ পুলিশে জয়েন করে, কেউ এনওয়াইপিডিতে যায়, ট্রাফিক পুলিশে যায়, কেউ কারেকশন অফিসারে যায়, কেউ অন্যান্য স্টেট জব করে, সিটি জব করে, কেউ পড়াশোনা শেষ করে, যেমন আমি পড়াশোনা শেষ করেছি, কেউ অ্যাটর্নি হয়, কেউ অন্যান্য প্রফেশনাল হয়। তখন তারা ওইখান থেকে বের হয়ে আসে এবং এটা খুবই একটা ইন্টেলিজেন্ট ডিসিশন। আপনি জানলে খুব অবাক হবেন যে বেশিরভাগ ক্যাব ড্রাইভার যারা ইয়াং বয়সে এই ইন্ডাস্ট্রিতে আসে, তারা নেক্সট 7 to 8 ইয়ার্স এর মধ্যে কিন্তু 2/3 অফ দ্যাম তারা এখানে থাকে না, কিন্তু 2/3 কিন্তু বেরিয়ে হয়ে যায়, 1/3 এখানে থাকে, যারা হয়তো জীবনে 20 বছর 25 বছর, এমন ড্রাইভার আছে লাস্ট 35 ইয়ার্স এন্ড 40 ইয়ার্স তারা ক্যাব চালাচ্ছে। কিন্তু 35 ইয়ার্স 40 ইয়ার্স মানে ক্যাব চালানো মানে হচ্ছে কি, আপনি যদি খুব কেয়ারফুল না হন, যে সোশ্যালাইজের কথা বললাম, যে সোশ্যালাইজ যদি নিজেকে না করেন, আপনি যদি শরীরকে বডিকে যদি টেক কেয়ার না করেন, তাহলে কিন্তু একটা সময় আপনাকে মনে হবে যে আপনার এই জীবনটা একটা আপনার জন্য লায়াবিলিটি হয়ে গেছে, আপনার হেলথ একটা আপনার জন্য লায়াবিলিটি হয়ে গেছে। এই কারণে এই ইন্ডাস্ট্রিটা ভালো ইন এ সেন্স দ্যাট ইউ ক্যান বিল্ড সামথিং এলস অন দ্য সাইড।
This industry is good because there is no one to fix your schedule or time. You are your boss, you are your manager, and you fix your life. আপনি কটার সময় কাজে যাবেন, কটা শেষ করবেন, দিনে কত টাকা ইনকাম করবেন, রেন্ট গ্রোসারি টাকা হয়ে গেলে অনেকে চলে আসে, কেউ আমাকে না রেন্ট গ্রোসারি পর আমাকে উদ্বৃত্ত টাকা ইনকাম করতে হবে যেটা আমি ডিপোজিট করবো, আগামী 3-4-5 বছর পর আমি একটা বাড়ি কিনবো। অনেক ক্যাব ড্রাইভার কিন্তু অনেক বাড়ি আছে। আমি এমন ক্যাব ড্রাইভার চিনি তার 7টা সাবওয়ে রেস্টুরেন্ট আছে এই নিউ ইয়র্ক শহরে, 5টা ডানকিন ডোনাট রেস্টুরেন্ট রয়েছে নিউ ইয়র্ক শহরে, 7টা বাড়ি রয়েছে বাফলোতে, প্রায় একজন আছে তার আমি জানি তার 14টা না 15টা বাড়ি রয়েছে বিভিন্ন আউটার স্টেটে। তো আপনি যদি ভিশন এন্ড মিশন নিয়ে এখানে আসেন উইথ এ প্ল্যান এন্ড ইউ এক্সিকিউট দিস, এবং আপনি যদি সেটাকে মাথায় রেখে সবসময় কাজ করেন, তাহলে কিন্তু এখানে অনেক কিছু করার সম্ভাবনা আছে। এবং অনেকেই ইন্ডাস্ট্রিটাকে ব্যবহার করে কিন্তু নিজের জীবনকে আমূল চেঞ্জ করেছে, অনেক সাকসেসফুল হয়েছে, এবং অনেক এমন জায়গায় আছে যেটা সে চিন্তা করতে পারেনি যে এই ক্যাব ইন্ডাস্ট্রিকে বের হওয়ার কারণে সে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছে। নিশ্চয়ই আমরা ফিজিক্যাল যে হেলথ সেটার উপরে গুরুত্ব দিচ্ছি, আমরা ফিজিক্যাল প্রেশারটাকে কমানোর কথা বলছি, মেন্টাল হেলথকে আসলে আমরা কতটুকু গুরুত্ব দিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কি করছি? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আসলে আমাদের হেলথ কিন্তু 3টা, আপনি নিশ্চয়ই জানেন। আমাদের একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ, একটা হচ্ছে মেন্টাল হেলথ, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল হেলথ। এবং আমাদের একজন হিউম্যান বিং হিসেবে আমাদের এই 3টে হেলথকে কিন্তু প্রতিনিয়ত মেনটেন করা উচিত। ফিজিক্যাল হেলথের জন্য আপনি কি করবেন? জগিং করতে পারেন, জিমে যেতে পারেন, দৌড়তে পারেন, সুইমিং করতে পারেন। আপনার মেন্টাল হেলথের জন্য আপনাকে পজিটিভলি চিন্তা করতে হবে, কারণ আপনার মন কিন্তু মাংকির মতো, এই ব্রাঞ্চ থেকে ওই ব্রাঞ্চ। আপনি মন কিন্তু এখনই আপনি একটা জিনিস নিয়ে ভাবতে পারেন, আবার পরক্ষণে দেখা যাচ্ছে 5-7টা বিষয় নিয়ে ভাবতেছেন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. So mind is always like a monkey and it's run all around and it's like circle all around. এই মাইন্ডটাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন উইথ অ্যাফার্মেশন এন্ড পজিটিভিটি, যেমন অনেক সময় মাইন্ডকে সিগন্যাল দিতে হয়, হেই একটা মুভি আছে আপনার মনে আছে যে ওই যে 3 Stupid মুভিটা, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। This kind of positive thought and thinking can bring your mind in a calm and quiet position. এবং আপনি যদি মাইন্ডকে কন্ট্রোল না করতে পারেন তাহলে মাইন্ড কিন্তু আপনাকে কন্ট্রোল করবে। বিলিভ মি, মাইন্ড ইজ সো সিরিয়াস থিং। এটা আপনাকে কন্ট্রোল করার টেকনিক জানতে হবে। আপনি যদি মাইন্ডকে কন্ট্রোল না করতে পারেন, দেখেন যারা মাইন্ডকে কন্ট্রোল করতে পারে না, আমি যা কোথায় হয়তো খেতে গেলাম, একটা ডিনারে আপনাকে দাওয়াত দিয়েছে, ওখানে তো একটা ইলিশ মাছের পিস বা একটা হচ্ছে মুরগির পিস খেলেই হয়তো হবে, বা একটা গরুর মাংসের টুকরা খেলেই হয়তো হবে, কিন্তু আপনার মাইন্ড বলছে হেই দিস আর টেস্টি, ইট মোর, ইট মোর। আপনি মাইন্ডের কথা শুনে খাচ্ছেন, কিন্তু মাইন্ডকে কন্ট্রোল করতে পারতেছেন, একটা সময় আপনার হেলথ গিয়ে কি হবে? এই জন্য মাইন্ডকে যারা কন্ট্রোল করতে পারে না তারা কিন্তু অনেক অসুখে এবং সমস্যার মধ্যে ভোগে। অ্যাট দ্য সেম টাইম আমাদের স্পিরিচুয়াল একটা মাইন্ড আছে, স্পিরিচুয়াল একটা হেলথ আছে। এটা হচ্ছে যেমন ধরেন যে আপনি দুনিয়া এবং বাস্তবতার বাইরে কোনো কিছু নিয়ে ভাবা এবং তার উপর নিজেকে ছেড়ে দেওয়া। আপনি যে ধর্মে বিশ্বাস করেন না কেন, আপনি হয়তো আপনার সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তাকে আপনি তার কাছে ওরশিপ করছেন, তার কাছে আপনি নিজেকে সঁপে দিচ্ছেন। আপনার যত দুঃখ কষ্টই আসুক না কেন, আপনি মনে করছেন যে এটা উনি দিচ্ছে, উনি পরীক্ষা করতেছে এবং উনি একসময় এই মেঘ দূর করে দিবে, আবার সানশাইন আপনার জীবনে আসবে। এটা কিন্তু আপনাকে রিল্যাক্স দেয় যে সবকিছু তার উপর আপনি ছেড়ে দিতে পারেন। যদি আপনার জন্য কোনো রিলিজিয়ান্স কিংবা ফেইথ যদি কাজ না করে, সেক্ষেত্রে আপনি মেডিটেশন করতে পারেন, সাইন্টিফিক অনেক স্পিরিচুয়াল প্র্যাকটিস আছে, সেগুলো করতে পারেন। আমাদের ট্যাক্সি ক্যাব ড্রাইভারদের জন্য কিন্তু এই যোগা সেন্টার, মেডিটেশন সেন্টার কিন্তু খোলা হয়েছে জেএফকেতে এবং ম্যানহাটন 22nd স্ট্রিটের মধ্যে কিন্তু ওখানে একটা ট্যাক্সি ক্লাব করা হয়েছে। ওখানে গিয়ে কিন্তু আপনি প্রে করতে পারেন, মেডিটেশন করতে পারেন, ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন। কারণ এখন নাওএডেজ দেখেন আমাদের প্রায় 125,000-এর মতো ট্যাক্সি ড্রাইভার আছে। এখন এটা কিন্তু একটা বিশাল আর্মি। আর্মির যদি হেলথ ভালো না থাকে, আর্মি কিন্তু ভালো ফাইট করতে পারে না। এই জন্য আমরা টিএলসি এবং আমরা আমাদের স্কুলের মধ্যে দিয়েও আমরা কিন্তু স্টুডেন্টদেরকে এবং ড্রাইভারদেরকে কিন্তু প্রচুর বোঝানোর চেষ্টা করি যে ইউ নিড টু বি এ স্ট্রং আর্মি, অ্যান্ড স্ট্রং আর্মি ক্যান গিভ গুড আউটপুট আর গুড প্রোডাক্ট। এবং এই সোলজারগুলোকে যদি 125,000 সোলজারকে যদি আমরা অ্যাক্টিভ করতে পারি, তাহলে কিন্তু সিটিও অ্যাক্টিভ হবে। কারণ সিটি তো অটোমেটিক রান করে না, সিটি রান বাই আস। ইফ উই আর weak, the city will be weak. If we are strong, the city will be strong. And একজন মানুষ যার ফিটনেস ভালো, সে কিন্তু দেখতেও ভালো লাগে। আপনি 100 জনের মানুষ থেকে কিন্তু একজন ফিটনেস ওয়ালা মানুষকে কিন্তু আলাদা করতে পারেন দূর থেকে, চেনার মতো। তারপরে আপনার হেলথ ভালো থাকলে আপনি সব সিচুয়েশনকে এনজয় করতে পারেন, ইভেন কি আপনি কষ্টকে এনজয় করতে পারবেন যদি আপনার মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথ যদি ঠিক থাকে। আপনি প্র্যাকটিস করবেন, যদি দেখেন আপনি মেন্টালি ডিপ্রেস হয়ে গেছেন, আপনার খুব খারাপ লাগতেছে, আপনি জিমে যান বা বাইরে আধা ঘন্টা 15 মিনিট দৌড়ান, দেখবেন ওই ডিপ্রেশনটা কিন্তু চলে গেছে। কারণ হচ্ছে যে
এক্সারসাইজ ইজ দ্য প্যানাসিয়া অফ অল ফিজিক্যাল এলিমেন্টস, একটা কথা আছে। আর একটা কথা তো আপনি জানেনই, আমাদের বাংলাতে আছে যে আপনি যদি টাকা হারান আপনি কিছুই হারালেন না, যদি ক্যারেক্টার হারান তাহলে আপনি কিছু হারালেন, কিন্তু আপনি যদি হেলথ হারান তাহলে আপনি কিন্তু সবকিছু হারালেন। জি, একটা বিষয় একটু শুনবো, যেহেতু হেলথকে আপনারা এতটা গুরুত্ব দিচ্ছেন, মেডিটেশনের কথা বলছিলেন, প্রেয়ের কথাই বলি, মেডিটেশনের কথা বলি, এটি অনেকটা এফেক্টিভ, কিন্তু যেই চর্চাটা আসলে করা উচিত, আমরা জানি করা উচিত কিন্তু আমরা করি না, কিংবা করব করেও আমরা করি না। এই মেডিটেশনের ক্ষেত্রে কি আসলে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কি কোনো রকম কোনো কর্মসূচি আছে কিনা, কিংবা বোঝানো এটার গুরুত্ব? টিএলসি লুক, এখন টিএলসি এইসব টিএলসি ইমেল করে, টিএলসির ভিডিও আছে ইউটিউবের মধ্যে, এবং টিএলসি যে কারিকুলাম গুলো আমরা টিচ করি সেখানেও কিন্তু আপনার হেলথ বিষয়ে কিন্তু অনেক পার্ট আছে যেগুলো আমরা ক্লাসের মধ্যে কিন্তু বলি। তারপরে হয় কি, মানুষ যদি নিজ থেকে সচেতন না হয়, এডুকেশন অনেক সময় মানুষকে সচেতন করতে পারে। এডুকেশনটা আপনাকে কি দেয়? ইনফরমেশন এন্ড নলেজ, বাট ইউ নিড টু নো হাউ টু ইউজ দিস ইনফরমেশন এন্ড নলেজ। ইফ ইউ ডোন্ট নো হাউ টু ইউজ দিস ইনফরমেশন এন্ড নলেজ উইথ দ্য এনার্জি দ্যাট ইউ হ্যাভ ইনসাইড ইউ, আমাদের ভিতরে কিন্তু সবার একটা ইলেকট্রিক্যাল শক্তি আছে। এই শক্তিটাকে যদি আপনি ইনফরমেশনের সাথে অ্যাটাচ করতে না পারেন তাহলে তো আপনি এটাকে কাজে লাগাতে পারবেন না। এই জন্যই বেশিরভাগ মানুষ কিন্তু এই টেকনিকগুলো জানে না, যে তার ভিতরে থাকা যে একটা সুপার পাওয়ার আছে, গড গিফটেড একটা পাওয়ার আছে, এই পাওয়ারটাকে যদি ইনফরমেশন এন্ড নলেজের সাথে সে অ্যাটাচ করে কোথাও যদি কাজে লাগায় তাহলে কিন্তু একটা মানুষ অনায়াসে নিজেকে চেঞ্জ করতে পারে। এন্ড লেট মি টেল ইউ, মানে মানুষ জীবনে সাকসেসফুল হতেই পারে, এবং এই সাকসেসফুল হওয়াটা কিন্তু ইজ নট এ মিরাকল, ইট ইজ আ ফর্মুলা দ্যাট ইউ নিড টু practice day in day out. In America আপনি যদি এই প্র্যাকটিসটা করেন in next 5 years you can change your life, কিন্তু আমরা জানি না যে এটা প্র্যাকটিস করতে হবে। আমরা জানি না যে আমাদের ভিতরে একটা অন্তর্নিহিত শক্তি আছে, যে শক্তিটাকে আমরা আমেরিকার মতো দেশে, যেখানে আমি ইন্টারনেট আপনার হাতের নাগালে, টিভি সেট আমাদের হাতের নাগালে, সব ইনফরমেশন আমাদের হাতের নাগালে, শুধুমাত্র এগুলোকে যেটা দরকার আমার সেটাকে আমি নিব, আমার এনার্জি দিয়ে সেটাকে ইনপুট দিব, এবং আমি একটা আউটপুট বের করবো, এবং এই আউটপুটটাই হবে আমাকে ওই জায়গায় নিয়ে যাবে যে জায়গায় আমি জীবনে যেতে চাই। ইট ইজ ভেরি ইজি, but people don't know how to use this technology. It is a formula. কর্মসূচির কথা জানলাম যে এই ধরনের কর্মসূচি আছে, কিংবা মানুষকে সচেতন করার জন্য আমরা করছি, কিন্তু আমরা আসলে কতটুকু রেসপন্স পাচ্ছি, বিশেষ করে আমাদের কমিউনিটিতে? Response is very faint. এনাফ রেসপন্স নেই। আর এটার কারণ আমি অনেকগুলো আইডেন্টিফাই করেছি, তার মধ্যে একটা হচ্ছে যে কালচারালি আমরা আসলে কিন্তু মানে হেলথ সচেতন না, মেডিটেশন সচেতন না, এগুলো তো এখন ইদানিং সায়েন্স হয়ে গেছে, এবং আমরা কিন্তু সায়েন্সের প্রতি আমাদের যেন অ্যাডিকশনটা কম, কিন্তু সায়েন্সই কিন্তু সবকিছুকে চেঞ্জ করে। এখন এগুলো যে এক্সারসাইজ করা, মেডিটেশন যে সায়েন্স, এটা বোঝানো তো চ্যালেঞ্জিং, অফকোর্স চ্যালেঞ্জিং। মানুষ তো, আপনি এমন মানুষ আছে সে মনে করে যে আমি ওই মানে অবভিয়াসলি আপনি যখন নামাজ পড়েন কিংবা কোনো ইবাদত করেন সেখানে আপনার অবশ্যই মেডিটেশন হয়, বাট এটা আবার সব মানুষের জন্য যে সমানভাবে ওয়ার্ক করে তা কিন্তু না। যদি সব মানুষের জন্য সমান ওয়ার্ক করে, যেমন আপনি পাঁচবার নামাজ পড়ার কিন্তু শরীরে একটা ফিজিক্যাল এক্সারসাইজ, বাট স্টিল 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষকে তো আমরা দেখি যে মোটা হয়ে গেছে, অনেক খাচ্ছে, দাওয়াত পেলে ভালো বেশি খায়। এটা তো আপনাকে জানতে হবে আপনি কি খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন, সেইটা আপনার শরীরে কতটুকু কাজে লাগছে। আপনার যদি সেটা না বুঝেন এবং অতিরিক্ত যদি খান, সেটাকে যদি আপনি বাইরে গিয়ে বার্ন না করেন, তাহলে এটা আলটিমেটলি আপনার হেলথকে তো অন্য জায়গায় নিয়ে যাবে, এটা হতে বাধ্যই। তো এই জন্য হচ্ছে যে meditation is science, and you have to apply science to every step of your life, and not only that, spiritual, যেমন এটা একটা স্পিরিচুয়াল এক্সারসাইজ তো আছে যেটা আপনার মানে সঁপে দেওয়া নিজেকে। আমরা অনেক সময় নিজেকে সঁপে দিয়ে প্রশান্তি পাই, তাই না? অনেকে আছে যে মানে সৃষ্টিকর্তার কাছে নিজেকে সঁপে দিয়ে অনেক প্রশান্তি পায়, অনেক কষ্টের মধ্যে, অনেক বিপদের মধ্যে সে নির্ভয়ে, কোনো টেনশন তার মধ্যে কাজ করে না, বিকজ সে জানে যে আমি সবকিছু তার উপর ছেড়ে দিয়েছি, সৃষ্টিকর্তা আমার জন্য সবকিছু করছে। তো এগুলো দরকার আছে। এখন এগুলো যদি আমরা মেনটেন না করি তাহলে এটা আলটিমেটলি একসময় আপনাকে খেয়ে ফেলবে। লোক, আমরা ইজিলি, আমাদের বাংলাদেশে আমাদের গড় কত, 65 থেকে 70 বছর, একসময় এটা আরো কম ছিল। স্বাধীনতার পর তো আমাদের গড় আয়ু ছিল 50-এর নিচে। তো এখন তো দেখেন, এখন মানুষ অনায়াসে চিকিৎসকের কাছে যেতে পারে, চিকিৎসক অ্যাভেলেবেল, মানুষ ভালো ফুড খেতে পারে যদি আপনি চেনেন ভালো ফুড কোনগুলা, আমাদের প্রোডাকশন ভালো, এবং এখন ইউটিউব করলে পৃথিবীর সব বড় বড় স্পেশালিস্টদের আপনি শুনতে পারেন, ওখান থেকে বেছে নিতে পারেন আপনার জন্য কোন ফুডটা দরকার, কোন ধরনের এক্সারসাইজ দরকার। এগুলো নিয়ে আপনি নিজের ফর্মুলা তৈরি করেন, এবং এই ফর্মুলাটাকে প্রতিদিন আপনি অ্যাপ্লাই করেন। এতে আপনি মেন্টালি ভালো থাকবেন, ফিজিক্যালি ভালো থাকবেন, আপনার দ্বারা সমাজ উপকৃত হবে, পরিবার উপকৃত হবে, আপনার দ্বারা সবাই উপকৃত হবে, এবং আপনি এমন একটা সাকসেসফুল লাইফ মেনটেন করতে পারবেন যেটা আপনি দেখবেন যে চারিদিকে হ্যাপিনেস শাওয়ার্স আর শাওয়ারিং অন ইউ।
জি, কোন রকম কোন স্পেশাল কোন হেলথ ইন্স্যুরেন্স কিংবা হেলথ ইন্স্যুরেন্সে কোন স্পেশাল সার্ভিস আছে কিনা টিএলসি চালকদের? না, সেরকম ভাবে কোনো কিছু নেই। হেলথ ইন্স্যুরেন্স আপনি জানেন দেশে মেডিকেয়ার এগুলোই কভার করে, এবং এদিকে এই দেশে তো আপনার হেলথ ইন্স্যুরেন্স সবার জন্য বাধ্যতামূলক, আপনাকে বাই করতে হবে হেলথ ইন্স্যুরেন্স, রাইট? এবং এটা ডিপেন্ড করে আপনি কত হেলথ ইন্স্যুরেন্সকে পে করবেন, আপনি কত ইনকাম করতেছেন তার উপরে, ট্যাক্স ফাইলের উপরে ডিপেন্ড করে। তবে টিএলসির যেটা আপনার ওয়ার্কার্স কম্পেনসেশন নামে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা হচ্ছে যদি কখনো আপনার অ্যাক্সিডেন্টে কেউ যদি পতিত হয় এবং সে যে সময়টুকু কাজ করতে পারবে না এবং সে যদি কোনো ক্রিটিক্যাল ইনজুরিতে সাফার করে, তাহলে তার চিকিৎসা খরচ এবং যে সময়টা সে কাজ করতে পারলো না সেই জন্য তাকে একটা মানিটারি বেনিফিট দেওয়া হয়, এটাই হয়। বা টিএলসি সচেতনতা তৈরি করার জন্য সব ধরনের উদ্যোগ টিএলসি নিয়েছে, বাট এগেইন the problem is that if you cannot make yourself conscious, then no world can make you conscious. আপনি যদি নিজেকে সচেতন না করেন, পৃথিবীর কেউ আপনাকে সচেতন করতে পারবে না। আগে নিজেকে প্যাডেলটা মানে প্রেস করতে হবে, তখন দেখবেন যে সবকিছু আপনার জন্য কাজ করবে। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, শেষ মুহূর্তে চলে এসেছে, একটু খুব সংক্ষেপে যদি আপনি একটু পয়েন্ট আউট করে দেন যে আমাদের কমিউনিটিতে, বাংলাদেশি কমিউনিটিতে টিএলসি চালকদের জন্য এই মুহূর্তে আসলে সব থেকে বড় সংকট আসলে কোনগুলো, আপনি কি পরামর্শ দিবেন সেটা থেকে উত্তরণের? হ্যাঁ, সংকট তো আছে। লুক, আমরা একটা সংকটময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে যে ক্যাব ইন্ডাস্ট্রিতে এখন আপনি জানেন যে উবার অ্যান্ড লিফট সহসাই ড্রাইভারদেরকে নেয় না, 6 মাস 1 বছর ওয়েট করতে হয়। ইয়েলো ক্যাব, গ্রিন ক্যাবের ব্যবসা আগের তুলনায় অনেক বেশি কমে গেছে, সংখ্যা তাদের কমে গেছে। ড্রাইভারের সংখ্যা অনেক বেশি, কিন্তু ফুড এনাফ না আমাদের প্লেটের মধ্যে, যার ফলে সবার এর মানে এই না যে এটা একদমই ওয়ার্স্ট জায়গায় চলে গেছে, বাট স্টিল ইট ইজ এ গুড প্লেস। এখানে যখন আপনি আসবেন, লুক, একজন ড্রাইভার যদি ফুল টাইম সে ক্যাব পরিচালনা করে along the way next 5-7 years, সে যদি কোথাও অন্য ইন্ডাস্ট্রিতে চলে যাওয়ার তার সুযোগ আছে, যদি নাও যায় রেস্ট অফ দি লাইফ যদি সে ক্যাব চালায়। আমি এমন অনেক ক্যাব ড্রাইভারকে চিনি যারা 25-30 বছর ধরে ক্যাব চালিয়ে তারা নিউ ইয়র্ক সিটিতে একটানা অনেকগুলো বাড়ি করেছে, নিউ ইয়র্ক সিটির বাইরে বাড়ি করেছে, বাংলাদেশে ইনভেস্ট করেছে, সেখানেও বাংলাদেশে অনেক সম্পদ করেছে। বাট দ্য থিং ইজ হচ্ছে ইউ নিড টু মেনটেন এ ব্যালেন্স লাইফ, অ্যান্ড ড্রাইভারদের যে সমস্যাগুলো সাধারণত হয় ফিজিক্যালি এবং মেন্টালি, যেটা আমি মনে করি যে ব্যাক পেইন, অনেক সময় ড্রাইভাররা চোখে ভালো দেখতে পারে না দীর্ঘদিন ধরে কাজ করার কারণে, কারণ এটা তো স্ট্রেসফুল জব। যখন আপনি 10 ঘন্টা বা 12 ঘন্টা কাজ করেন, তখন আপনাকে সবকিছু ওখানে ফোকাস করতে হয়, এতে অনেক সময় চোখের ক্ষতিগ্রস্ত হয়। আপনি যদি ঠিক মতো বসতে না জানেন, তাহলে একসময় ব্যাক পেইন তৈরি হয়, আপনার ওয়েস্ট পেইন তৈরি হবে। এগুলো কিন্তু খুব কমন ড্রাইভারদের মধ্যে যারা 10-12 বছর ধরে ক্যাব চালাচ্ছে। তো আমি মনে করি যে এগুলো উত্তরানো সম্ভব। নিয়মিত ডাক্তারের কাছে যান, ডাক্তারের চোখ দেখান, কান দেখান অনেক সময়, কারণ হচ্ছে যখন ক্যাব ড্রাইভাররা কাজ করে তখন অনেক সাউন্ড হয় চারিদিকে, এটা অনেক সময় কিন্তু তার হিয়ারিং প্রবলেম তৈরি করতে পারে। ডাক্তারের কাছে নিয়মিত যাওয়া দরকার, ফিজিক্যাল এক্সারসাইজ করা দরকার, মেন্টাল এক্সারসাইজ করা দরকার, স্পিরিচুয়াল এক্সারসাইজ করা দরকার, এবং নট অনলি দ্যাট সোশ্যাল লাইফ মেনটেন করা দরকার, ফ্যামিলি লাইফ মেনটেন করা দরকার। এগুলো সবকিছু মিলে যদি একটা ব্যালেন্স লাইফ করা যায়, এবং একদিকে ইনকামও আমাদের দরকার, একদিকে সবকিছু মিলে একটা ব্যালেন্স লাইফও আমাদের দরকার, তো এগুলো যদি আমরা ঠিকমতো মেনটেন করি, তাহলে কিন্তু আমরা একটা ভালো জীবন যাপন করতে পারি। আর হচ্ছে যে এগেইন আমি সাজেস্ট করি যে ক্যাব ইন্ডাস্ট্রি খুবই ভালো, বাট এর চাইতেও অনেক ভালো জায়গা আছে নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক স্টেটে। এই দেশে একটা ভালো সুবিধা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি এখানে এসে যে কোনো বয়সে লেখাপড়া শুরু করতে পারেন, যে কোনো বয়সে জব করতে পারেন, যার ফলে লেখাপড়া করে অন্য জবে চলে যান। লেখাপড়া যদি নাও করেন, বাংলাদেশের ডিগ্রি এখানে কাজে লাগে, সেই ডিগ্রিকে কাজে লাগিয়ে আপনি NYPD চাকরি পর্যন্ত করতে পারবেন, কারেকশন ডিপার্টমেন্টে চাকরি করতে পারেন, সিটি এবং স্টেট লেভেলে অনেক জব আছে। এই কম্পিটিটিভ জবগুলোর জন্য যদি আপনি লাইব্রেরি থেকে বই পুস্তক নিয়ে এসে যদি পড়াশোনা করেন, অনায়াসে আপনি এই ইন্ডাস্ট্রি থেকে আরেক ইন্ডাস্ট্রিতে চলে যেতে পারেন। আমি মনে করি যে আমাদের টিএলসি ইন্ডাস্ট্রিটা হওয়া উচিত সবার জন্য। এটা হচ্ছে একটা স্পেস স্টেশন, মানে আপনি মঙ্গল গ্রহে যেতে চান পৃথিবী থেকে, প্রথমে আপনাকে স্পেসে যেতে হবে, ওখানে একটা স্টেশনে দাঁড়াতে হবে, এরপর তো আপনি মঙ্গল গ্রহে যাবেন, তারপর মঙ্গল গ্রহে চিন্তা করবেন। সুতরাং এই স্টেশনে আসেন সবাই, এসে এইখান থেকে চিন্তা করেন আর কত দূর যাবেন, কোথায় যাবেন, এবং সেই চিন্তাটা আপনাকে প্ল্যান করে অগ্রসর হতে হবে। হাজার হাজার আমাদের কমিউনিটির মধ্যে মানুষ আছে যারা প্রথম এই ইন্ডাস্ট্রিতে আসে, স্বাধীন জব হিসেবে এটাকে ব্যবহার করে। এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে এখন তারা দেখবেন যে সমাজের মধ্যে অনেক কিছুই তারা। জি, নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আব্দুর রশিদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। জি, দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines.
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমাদের অনুষ্ঠানের শেষ অংশে থাকছে কারেকশন অফিসার পদে চাকরি কেন আকর্ষণীয়, এই বিষয়টি নিয়ে আলোচনা। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, TVN24 আমাদের ফেসবুক পেজ, সেখানেও লাইভ স্ট্রিমিং হচ্ছে। চাইলে আপনি ফোন করতে পারেন, ফেসবুকে জয়েন করতে পারেন, যে কোনো মতামত দিতে পারেন। আমাদের আলোচনা সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে স্টুডিওতে যুক্ত আছেন কারেকশন অফিসার কাজী হাসান। তিনি বাংলাদেশি কারেকশন সোসাইটির প্রেসিডেন্ট এবং একজন ইলেক্টেড ডেলিগেট। কাজী হাসান, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনি প্রায় 1000 সদস্যের প্রতিনিধিত্ব করেন এবং আপনি সম্প্রতি ইলেক্টেড হয়েছেন, সেই জন্য তো আপনাকে কংগ্রাচুলেশন জানাবই। এবং সেই সাথে এই যে বাংলাদেশিদের এত চমৎকার একটা অবস্থান আপনাদের ডিপার্টমেন্টে, এটা দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে, ধন্যবাদ টিবিএন পরিবারকে, এবং আন্তরিক ধন্যবাদ জানাই দর্শকদের যারা সাথে থেকে দেখছেন অনুষ্ঠান এবং সামনে দেখবেন। তো প্রশ্ন হলো আপনার, আমাদের ডিপার্টমেন্ট, নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশনে বাংলাদেশিদের অবস্থান বা তারা যেভাবে আসতেছে সেটা আসলেই আমাদের প্রশংসাযোগ্য। যে প্রতিটা ক্লাসে হিউজ ভাবে আমাদের বাংলাদেশিদের যে অংশগ্রহণ কারেকশন অফিসার হিসেবে জয়েন করার জন্য আসলে সেটা প্রশংসার দাবিদার। জি, কারেকশন অফিসার পদে চাকরি আমরা আজকে আলোচনা করছি যে কেন আকর্ষণীয়। আসলে এটা একটু জানতে চাইবো যে কেন আসলে আকর্ষণীয়, সুবিধাগুলো কি কি? খুব ভালো প্রশ্ন করছেন আপু। আকর্ষণীয় এটা হলো আপনার সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয়টা হলো কারেকশন অফিসারের স্যালারি যেটা, সেটা হোল আমেরিকায় যত ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে সব থেকে বেশি স্যালারি মেক করা যায় একজন কারেকশন অফিসার হিসেবে। আচ্ছা, তো এটা যদি আমি এক্সপ্লেন করি, সেটা হলো একজন কারেকশন অফিসার প্রতি বছর 2 লক্ষ থেকে 2,50,000 টাকা মেক করে একজন কারেকশন অফিসার হিসেবে। আর অন্যান্য সুবিধা আপনার সিটির যে হেলথ বেনিফিট, আরো প্রচুর সুবিধা আছে যেটা আপনার যেটা ভিতরে আপনি জবে জয়েন করার পরে আপনি বোঝা যাবে। যে যেমন রিটায়ারমেন্ট সুবিধা আছে, 401k, 457 এই সুবিধা আছে, ইউনিয়ন জব, এই সমস্ত মিলে আপনার খুব সেফ। সামাজিক ভাবে আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ? আপনারা সমাজে একটা গুরুত্বপূর্ণ একটা অবস্থান নিয়ে আছেন, গুরুত্বপূর্ণ অবদান রাখছেন সমাজ সংস্কারে, সেই অবদানটা সম্পর্কে একটু জানবো। সামাজিকভাবে অবশ্যই এটা নিউ ইয়র্ক সিটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজেন্সি, যেটা এবং আমেরিকার সেকেন্ড লার্জেস্ট ল এনফোর্সমেন্ট এজেন্সি, যেটা একজন কারেকশন অফিসার হিসেবে জব করা, এটা তো অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর আমি যেটা বলবো সেটা হলো কমিউনিটি থেকে আমরা যারা আমি যে আপনি যেটা বললেন যে আমি বাংলাদেশি কারেকশন সোসাইটির প্রেসিডেন্ট, তো আমাদের ডিপার্টমেন্টে একটা সোসাইটি আছে যেটা ডিপার্টমেন্টাল রিকগনাইজড বাংলাদেশি কারেকশন সোসাইটি, যেখানে আমাদের টিম আছে, এই এক্সিকিউটিভ বোর্ড মেম্বার সহ আমাদের যে মেম্বাররা, তারা প্রতিনিয়তই কমিউনিটিতে মানে কমিউনিটি থেকে যাতে কমিউনিটির মানুষ জব সম্বন্ধে জানে বা জবে অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে আমরা সবসময় জানানোর চেষ্টা করি। জি, আমরা আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানবো, তবে দর্শকদেরও আসলে অনেক কিছু জানার আছে। একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসি। দর্শক কে আছেন, সাথে নাম বলে প্রশ্ন করুন। জি, আমি রিয়া থেকে বলছি। জি, বলুন। আচ্ছা, কারেকশনে মেয়েদের কেমন সুযোগ সুবিধা, যদি এই বিষয়ে একটু বলতেন। সেফ কেমন, মেয়েদের জন্য সেফ কিনা? জি নিশ্চয়ই, এই বিষয়ে যদি বলতেন। জি নিশ্চয়ই। ধন্যবাদ আপু, আপনাকে সুন্দর একটা প্রশ্ন করছেন। জবটা বেসিক্যালি মেয়েদের জন্য খুবই উপযোগী এবং যোগ্য। যেটা হলো আমি আপনাকে এক্সপ্লেন করব, সেটা হলো যে আমরা তো এনভায়রনমেন্টটা হলো জেল এনভায়রনমেন্ট। আপনার বাংলাদেশি আমরা যারা জানি একটা জেল মানে ভয়ঙ্কর কোনো কিছু, আসলে ভিতরে ভয়ঙ্কর কোনো কিছুই নাই। আর যেটা একেবারেই না বললে না, সেটা হলো যে আপনি যখন একজন ইনমেট বা আসামির সাথে কাজ করবেন, তখন আসামি একজন মেল অফিসারের সাথে যে বিহেভটা করবে, একজন ফিমেল অফিসারের সাথে তো সে বিহেভ করে না। তো যার কারণে মেয়েদের জন্য অনেক সেফ
আর সুযোগ সুবিধাও আছে অনেক, বিশেষ করে মেয়েদের জন্য ডিপার্টমেন্টে অনেক সুযোগ সুবিধা অর্থাৎ আছে। নারী বান্ধব একটি ডিপার্টমেন্ট, সেই ক্ষেত্রে আসলে নারীদের সংখ্যা কেমন, কিংবা যে যতটা আসলে আশানুরূপ হওয়া উচিত ততটা আছে কিনা, কিংবা আমরা এ ব্যাপারে নারীদেরকে সচেতন করতে পারছি কিনা এই সম্পর্কে জানবো। তবে তার আগে আরো একটি টেলিফোন নিতে চাই। দর্শক কে আছেন, সাথে নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম তারিক হাসান। কারেকশন জব সম্বন্ধে একটা কোশ্চেন ছিল জনাব কাজী হাসানের কাছে। ধন্যবাদ কাজী হাসান, আপনি কমিউনিটিতে অনেক হেল্প করতেছেন আমাদেরকে, অনেক বাংলাদেশিরাই এখানে আসতেছে আপনার ইয়েতে। তো আমাদের অনেক সময় অনেক সম্পূরক প্রশ্ন থাকে বা আপনার প্রোগ্রাম দেখার পরেও কিছু কোশ্চেন থাকে। তো এরকম কোনো কোশ্চেন যদি কারোর থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? কোনো ব্যক্তি বা কোনো সংগঠন যদি থাকে বা তাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস যদি আমাদের যদি জানাতেন। জি আচ্ছা, ভালো, আরেকটা ভালো কোশ্চেন করছেন সে তারিক হাসান ভাই, আপনাকে ধন্যবাদ দেখার জন্য। এ বিষয়ে আমি যে আবারও বলতেছি সেটা হলো যে আমাদের যে অর্গানাইজেশন বাংলাদেশি কারেকশন সোসাইটি তে যারাই এক্সিকিউটিভ বোর্ড মেম্বার বা মেম্বার আছেন বা যে কোনো কমিউনিটি থেকে যদি কেউ জানেন যে কারেকশন অফিসার হিসেবে কাজ করতেছে, তারা প্রত্যেকেই খুব আন্তরিকভাবে আপনাদের সাহায্য করার চেষ্টা করবে। এছাড়াও আমি এই মাসেই একটা বিজনেস ওপেন করার ট্রাই করতেছি। তার একটা পার্ট আমি এবং আমার বোর্ড মেম্বাররা ডিসাইড করছি যে একটা পার্ট থাকবে যেটা কমিউনিটির মানুষজনের হেল্পের জন্য, যে এনি সিটি জব অথবা বিশেষ করে কারেকশন অফিসার যারা হবেন তাদের প্রিপেয়ার করার জন্য বা ফর্ম ফিল আপ থেকে শুরু করে তাদের যাবতীয় স্টেপগুলো জানানোর জন্য আমার ওই বিজনেসের ডিপার্টমেন্টটা থাকবে। আমি একটা ফোন নাম্বার আপনাদের দিতে পারি, এই ফোন নাম্বারে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে পারেন, তারা অবশ্যই আপনাদের হেল্প করবে। ফোন নাম্বারটা হলো 347-479-2135। আমি আবারও বলবো 347-479-2135। জি দর্শক, মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তরে স্পষ্ট হয়েছেন। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের এই শোর রেকর্ডেড ভার্সন আছে, সেখান থেকেও কিন্তু আপনারা পরবর্তীতে তথ্যগুলো নিতে পারবেন। আরো একটি টেলিফোন নিব। দর্শক কে আছেন, সাথে নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি কবির, জ্যাকসন হাইট থেকে। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। এই জব সম্পর্কে আমি একটু শুনছি যে এই জবে নাকি অনেক বেশি অ্যাসল্টেড হয় ইনমেট দ্বারা। এই ক্ষেত্রে ডিপার্টমেন্টাল অথবা অন্য কোনো প্রতিকার পাওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা আমার কাজী হাসান ভাইয়ের কাছে প্রশ্ন। জি কবির ভাই, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন, যেটা কমিউনিটিতে আসলেই সবাই বলে থাকে জবটা অনেক ভয়ঙ্কর বা ইনমেট দ্বারা অ্যাসল্টেড হয়, যেটা একেবারেই সত্য না। আমি সবসময় বলি যে সিটির কাছে আপনি একজন সিটি এমপ্লয়ি, সিটির কাছে আপনার সেফটি সবার উপরে। আপনাকে সেভ করার জন্য বা কোনো ইনসিডেন্ট হলে আপনাকে সহায়তা করার জন্য সেখানে অনেক ফ্যাসিলিটি আছে, যেটা একেবারেই সত্য না। তবে কিছু কিছু একেবারে মিথ্যাও না। সেটা হলো ইনমেটরা যখন মারামারি করে, আপনি একজন অফিসার হিসেবে আপনার দায়িত্ব সেটা ছত্রভঙ্গ করা। সেটা আপনি হতে পারেন বা কয়েকজন অফিসার মিলে একত্রিতভাবে করতে পারে। যখন আপনি করবেন, আপনার দায়িত্ব দূর থেকে সেটা যে কোনো ইকুইপমেন্ট আছে আমাদের বিভিন্নভাবে ট্রেনিং করানো হয় কিভাবে আপনি অ্যাকশনটা নেবেন। কিন্তু আপনি যদি মাঝখানে যে এইভাবে বাংলাদেশি কায়দায় যে হিসেব করেন যে না সরো, তাহলে তো আপনি অ্যাসাল্টেড হবেনই, স্বাভাবিক। তো আপনি যে কোশ্চেনটা করছেন এটা একেবারেই মিথ্যা। আপনার সেফটি, বিভ্রান্তিমূলক তথ্য সিটির কাছে সবার উপরে। জি, আমরা যে প্রসঙ্গে ছিলাম যে যতটা নারী বান্ধব এই ডিপার্টমেন্ট, ততটা আসলে আমরা নারীদেরকে আকর্ষিত করতে পারছি কিনা, অতটা সচেতন করে আসলে নারীদেরকে টানতে পারছি কিনা এখানে। আমি মেয়েদের উপলক্ষে মেয়েদের প্রসঙ্গে এই কথাটাই বলবো যে আমি জবে ঢোকার পরে আমার জানা মতে 5 জন মেয়ে ডিপার্টমেন্টে এসেছেন এবং 5 জনের 4 জনই আমাদের সংগঠনের মাধ্যমে। এবং এটাও বলতে যাতে কমিউনিটির মানুষজন উপকৃত হয় আমি সেটাই বলবো, আমার যে ওয়াইফ তিনিও একজন কারেকশন অফিসার। তো আমি এটা বললাম যাতে আপনারা অনুপ্রাণিত হন যে হাজব্যান্ড ওয়াইফ দুজন জবে আসলেন, আসার পরে আপনাদের যদি বেবি টেক কেয়ার করার ব্যবস্থা থাকে, তাদের বাবা মা অথবা বেবি সিটারের ব্যবস্থা থাকে, আপনি খালি হিসাব করে দেখেন, শুধু হিসাব করেন যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে আপনি
2 লক্ষ 4 লক্ষ টাকা মেক করবেন। একটা ফ্যামিলিতে 4 লক্ষ টাকা একটা হিউজ মানি, বাংলাদেশি, নট অনলি বাংলাদেশি, আপনি যে কোনো পরিবারের জন্য 4 লক্ষ টাকা বছরে অনেক টাকা। একজন পিএইচডি করে, একজন পিএইচডি হোল্ডার, সে কিন্তু স্টার্ট করে 70,000 80,000 টাকা জব শুরু করে বা 1 লক্ষ টাকা জব করে। সেখানে একজন আপনি ইন্টারমিডিয়েট পাস, তারপরে 39 কলেজ ক্রেডিট দিয়ে আপনি 2 লক্ষ টাকা বা 2.5 লক্ষ টাকা একজন অফিসার মেক করতেছে ওভারটাইম সহ। এটা আমাদের জন্য, আমি মনে করি আমাদের জন্য হিউজ অ্যামাউন্ট। সেক্ষেত্রে আসলে প্রশ্ন আসবেই যে এইখানে কাজ করতে গেলে কিংবা এখানে চাকরি করতে গেলে কি যোগ্যতা দরকার হয়? হ্যাঁ, সেটা আবার বলতেছি, ইন্টারমিডিয়েট পাশের পরে 39 কলেজ ক্রেডিট। তো আমাদের বাংলাদেশি যারা আছে অনেকেই ভাবেন যে একজন অফিসার হতে হলে মনে হয় মাস্টার্স পাশে হইতে হবে বা ইংলিশে অনেক অনেক এক্সপার্ট হইতে হবে। জিনিসটা সেরকম না। আপনি ট্রাই করে দেখেন, সিটির যে পরীক্ষাগুলো আছে, ডিক্যাসের পরীক্ষার সিস্টেমটা অনেক সুন্দর। আপনার এমসিকিউ প্রশ্ন থাকে, আপনি পড়বেন, পড়ে উত্তর দিবেন, পড়বেন, পড়ে উত্তর দিবেন, আপনি 70% নাম্বার পেলেই পাস হবে। আর যেহেতু আপনি ওইটা পড়ে, ইংলিশে পড়েই পাস করতেছেন, এরপরে আর আপনার ইংলিশ টেস্টের জন্য কোনো প্রকার কোনো পরীক্ষা নাই। জি, ওয়ার্ক পারমিট কিংবা গ্রিন কার্ড দিয়ে চাকরি পাওয়া সম্ভব কিনা? গ্রিন কার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেওয়া যাবে, বাট আপনার অ্যাপয়েন্টমেন্টের আগে সিটিজেন হতে হবে। জি, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আরেকটা বিষয় জানবো যে কালেকশন অফিসার পদে কাজ করতে গেলে আপনাদেরকে আসলে কাজের ক্ষেত্রে কিংবা কর্মক্ষেত্রে কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়? চ্যালেঞ্জ যেটা, সেটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি একজন কালেকশন অফিসার, এখন যে চ্যালেঞ্জটা সেটা হলো ডিপার্টমেন্টে আমাদের শর্ট অফ স্টাফ আছে, যার কারণে প্রচুর ওভারটাইম করতে হয়। আর এই ওভারটাইমের কারণে একজন অফিসার 2 লক্ষ 2.5 লক্ষ টাকা মেক করে। বেসিক স্যালারি আপনার টপ পেতে গেলে 1,33,000 টাকা, কিন্তু সে টাকাটা ওভারটাইম করার জন্যই আপনার 2 লক্ষ 2.5 লক্ষ টাকায় চলে আসে। এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার বাইরে যাইতে হবে বা আপনি যাইতে পারতেছেন না, আপনি ল এনফোর্সমেন্টে জব করতেছেন, আপনার কমান্ড ফলো করতে হবে আপনার সুপারভাইজারের, যার কারণে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি আসতে পারতেছেন না, ইচ্ছে করলে আপনি বাসায় আসতে পারবেন না। আচ্ছা, বুঝতে পেরেছি। আরো একজন দর্শক রয়েছেন, টেলিফোনটা নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম নোমান, আমি জ্যাকসন হাইটস থেকে বলছি। আমার একটা কোশ্চেন আছে। এই জবের জন্য সিটিজেনশিপ রিকোয়ারমেন্টস কিনা? ধন্যবাদ রোমান ভাই। আমি একটু আগেই বলেছি, সেটা হলো জবের জন্য সিটিজেনশিপ, আপনি গ্রিন কার্ড দিয়ে পরীক্ষা দেওয়া যাবে রেজিস্ট্রেশন করে, কিন্তু জবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সিটিজেনশিপ থাকতে হবে। জি, আমার মনে হয় যে দর্শক একদম স্পষ্ট হয়েছেন। পরীক্ষা কিংবা নিয়োগ পদ্ধতিটা আসলে কিরকম হয়, পরীক্ষার প্রশ্ন পদ্ধতি, কিংবা কেউ যদি এখানে আসলে কাজ করতে আগ্রহী হন, তিনি আসলে নিজেকে কিভাবে প্রস্তুত করবেন পড়াশোনার ক্ষেত্রে? সেটা হলো, প্রশ্নগুলা হয় একেবারেই বেসিক, আর যেটা আমি মনে করি আমাদের বাংলাদেশিরা অনেক স্মার্ট, যারা অন্ততপক্ষে ইন্টারমিডিয়েট বা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ছেন, অনেক স্মার্ট, তারা একটু ট্রাই করলেই ইজি ভাবে পাস করে যাবেন। আর যাদের সমস্যা, যে মনে করেন যে না তাদের হেল্প লাগবে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি যে নাম্বার দিচ্ছি ওই নাম্বারে, অথবা সোসাইটির যে কোনো মেম্বারের সাথে যোগাযোগ করলেই তারা হেল্প করবে। কোনো বয়স সীমা আছে? বয়স 21 থেকে স্টার্ট, বাট উপরে কোনো বয়স নেই। আপনি যে কোনো বয়সেই, উপরে 21 আপ থেকে যে কোনো বয়সেই করা যাবে। আমি আবারও বলবো, 7 বছর আগে আমি যখন জব স্টার্ট করছি, আমার ক্লাসে একজন বাঙালি যার বয়স 65 ইয়ার্স, সে কারেকশন অফিসার হিসেবে জয়েন করছিল 7 বছর আগে। জি। আচ্ছা, মানে তিনি কি এখনো আছেন? তিনি 5-6 বছর, 5 অথবা 6 বছর জব করে গত বছর তিনি রিটায়ারমেন্টে গেছেন। জি, কাজী হাসান, আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপু আপনাকে আবারও। জি, ধন্যবাদ দর্শকদের, ভালো থাকবেন। দর্শক ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকেও। দা ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন সব সময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।